আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা তাহলে পড়া শুরু করি। রাত 10টা বাজে, অনেক রাত হয়েছে। অষ্টম ব্যাচের অনেক মানুষ আমাদের সাথে কানেক্টেড হন বিভিন্ন সময়, আজকে তাদের কাউকেই দেখতেছি না। হয়তো একে একে সবাই জয়েন হবেন আজকালকের মধ্যে। ঠিক আছে, তা আজকে অষ্টম ব্যাচ না, শুধু আজকে অষ্টম এবং নবম উভয় ব্যাচের জন্য এই ক্লাসটা। কারণ আমরা তো সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা আমাদের পেন্ডিং, যারা অষ্টম ব্যাচের আছি। আর যারা নবম ব্যাচের, তারা কিন্তু অলরেডি সেকেন্ড সেমিস্টারে উঠে গেছেন। আপনাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা পেন্ডিং, কিন্তু সেকেন্ড সেমিস্টারের ক্লাস কিন্তু আপনাদের শুরু হয়ে গেছে। অনেক সময় দুইটা পরীক্ষা একসাথে হয়, তবে আপনাদের বোধহয় একটাই আগে হয়ে যাবে। যাই হোক, এই যে রাশেদ ভাই জয়েন হয়েছেন, রাশেদ ভাই, তানিন ভাই, থ্যাংক ইউ সবাইকে। আমি শুরু করি তাহলে, ঠিক আছে? জাস্ট 10টায় শুরু করব, বেশি লেট করা যাবে না। দেখেন, উচ্চতর হিসাব বিজ্ঞান এইটা কেন আমরা সিলেক্ট করলাম প্রথমে পড়ার জন্য? কারণ এই উচ্চতর হিসেবে, যেমন ফার্স্ট সেমিস্টারে সবার মধ্যে একটা ভয় থাকে ব্যবসায় পরিসংখ্যান নিয়ে, যে ব্যবসায় পরিসংখ্যানে আসলে পাশ করব নাকি ফেল করব, ভালো রেজাল্ট হবে কি হবে না, অঙ্কগুলো পারবো কি পারবো না। হ্যাঁ, বিভিন্ন মানে থিওরি গুলো খুব কঠিন লাগে অনেকের কাছে। যেমন ফার্স্ট সেমিস্টারে যারা আছেন এখন নবম ব্যাচের অথবা দশম ব্যাচের যারা ভর্তি হয়েছেন, তাদের কাছে পরিসংখ্যানটা খুব ভয় লাগবে। তবে ভয়ের কিছু নাই, পরিসংখ্যানটা যদি আপনি খুব কঠিন ভাবে চিন্তা করেন তাহলে এটা ভয়। আর যদি মনে করেন একেবারে খুব সহজ কিছু বিষয় আপনি মনে করেন, মানে সহজ ভাবে চিন্তা করেন, তাহলে পরিসংখ্যানে শুধু পাস না, আপনি 80-র ভিতর 80ও পেতে পারেন। ঠিক আছে, এবং একবার পড়লে বুঝলে আপনি লেকচার দিতে পারবেন। পরিসংখ্যানের বিষয়গুলো এরকম। তো সেইভাবে আমরা ইনশাল্লাহ ক্লাস নিব, গ্রুপ স্টাডি করব, আমরা পড়বো। তা সেকেন্ড সেমিস্টারের উচ্চতর হিসাব বিজ্ঞানটা কেন আজকে ধরলাম? কারণ সেকেন্ড সেমিস্টারের যে সাবজেক্ট গুলো আছে তার মধ্যে আমার কাছে মনে হয়, এবং সবার সাথে আলাপ করে যেটা দেখলাম, উচ্চতর হিসাব বিজ্ঞান যারা অ্যাকাউন্টিং কখনো করেন নাই, হ্যাঁ, কমার্স ব্যাকগ্রাউন্ড না, তাদের কাছে একটা ভয় কাজ করে। আবার অনেক বয়স্ক মানুষ আছেন, অনেক কর্মজীবী মানুষ আছেন, যাদের পক্ষে এই হিসাব টিসাব এগুলো মেলানো, এই শখ টক সাজানো গোছানো এগুলো খুব কঠিন। ঠিক আছে, সবকিছু বিবেচনায় করে আমি মেইন ক্যাম্পাসের যে পরিসংখ্যানের উচ্চতর হিসাব বিজ্ঞানের যে শিক্ষক, আমি ওনার সাথে কথা বলছিলাম যে যারা হিসাব বিজ্ঞানে ক্যালকুলেশনে ভুল করবে বা পারবে না একেবারে, তাদের জন্য ব্যবস্থাটা কি। তা উনি আমাকে বললেন, তারা যদি হিসাব বিজ্ঞান ছাড়া, অঙ্ক ছাড়া প্রস্তুতি নিতে চায়, তাহলে তারা ভালোভাবেই পাশ করতে পারবে, ভালো রেজাল্টও করতে পারবে। তবে তাদের একটু প্রশ্ন বেশি, থিওরি বেশি পড়তে হবে, সংজ্ঞা ব্যাখ্যা বিশ্লেষণ বেশি পড়তে হবে। ঠিক আছে, একটা বিষয়। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে, হিসাব বিজ্ঞানের কিছু কিছু বিষয় আছে প্রতি বছর আসে, সেগুলো যদি আপনি একটু পড়তে পারেন তাহলে আপনার কমন পড়বে। কিছু বিষয় আছে সম্পূর্ণ মানে আপনি মোটামুটি লিখলে, কিছু লিখলে আপনাকে কিছু মার্কস দিবে, এরকম কিছু বিষয় আছে, কিছু বিষয় আছে রিপিট হয়। তা সব মিলে এটা ব্যবসায় পরিসংখ্যানের মতো সহজ, খুব কঠিন কিছু চিন্তা করা যাবে না। তো এই জন্য আমরা আজকে উচ্চতর হিসাব বিজ্ঞান পড়ার পরিকল্পনা করছি। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের মূল বইতে যে ব্যাখ্যা বিশ্লেষণ, ভূমিকা, পরিধি যে প্রশ্নগুলো আছে উচ্চতর হিসাব বিজ্ঞানে, সেগুলো সাধারণত বড় বড় এক একটা প্যারাগ্রাফ, হ্যাঁ, বা দেখা যায় পয়েন্ট আকারে নাই। কিন্তু একটা প্রশ্ন যদি একটা প্যারাগ্রাফ আকারে থাকে বা দুইটা প্যারাগ্রাফ আকারে থাকে, তাহলে সেটা বোঝা, সেটা বুঝে লেখা, তার থেকে পয়েন্ট উদ্ধার করা, প্যারাগ্রাফ ছোট ছোট হিন্টস বানানো অনেক সময় কঠিন হয়ে যায়। যারা পড়ার সময় পাবো না, বই ধরার টাইম পাবো না। তো এই চিন্তা করে আমি প্রায় 2 মাস আগের থেকে হ্যান্ড নোট তৈরির কাজ শুরু করছি। শত ব্যস্ততার মাঝে উচ্চতর হিসাব বিজ্ঞানের একটা হ্যান্ড নোট তৈরি করছি। এই হ্যান্ড নোটের যে বিষয়গুলো আছে এখানে, আপনি যখন বই ধরবেন, আপনার হ্যান্ড নোট আমারটাই ফলো করতে হবে এরকম কোনো কথা নাই। আপনাকে মূল বইয়ের, আপনার সামনে থাকবে মূল বই, মূল বইয়ের যে প্রশ্নটা আপনি পড়বেন বা যে প্রশ্নটা আজকে আমরা পড়বো, ধরেন উচ্চতর হিসাব বিজ্ঞানের, হিসাব বিজ্ঞানের পরিধি পড়বো আমরা আজকে সাপোজ। তো এই পরিধিটা আপনার বইতে আছে। এখন পরিধিটা যা আছে বইতে, আমার নোটেও ঠিক তাই, এর বাইরে তো আমি কিছু লিখি নেই। কিন্তু দেখা যাচ্ছে পরিধি আপনার বই নোটে বইতে আছে, আমাদের মূল বইতে আছে দুইটা প্যারাগ্রাফ বা একটা বড় প্যারাগ্রাফ আকারে। আমি সেই পরিধিটাকে 8টা বা 5টা পয়েন্টস আকারে লিখছি। বিষয়বস্তু কিন্তু একই। কাজে আপনি আমার পয়েন্টসটা শুনলে, আপনি বইয়ের দিকে তাকালে, শুনলে আপনি মিলাইতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা একটা বিষয়। আর 2 নম্বর বিষয় হচ্ছে, কিছু কিছু
ব্যাখ্যা আছে, যেমন নমুনা, বিভিন্ন পরিসংখ্যানের উচ্চতর হিসাব বিজ্ঞানের বিভিন্ন গাণিতিক বিষয়, বিভিন্ন হিসাব কিতাবের বিভিন্ন বিষয়ে বিভিন্ন নমুনা লিখতে বলা হয়, বিভিন্ন ধরনের ব্যাখ্যা দিতে বলা হয়। এই বিষয়গুলো বইতে 2, 3, 4 পৃষ্ঠা পর্যন্ত আছে। এখন 2, 3, 4 পৃষ্ঠা লেখা পড়া এটা কিন্তু খুব চ্যালেঞ্জিং, সময়ের সাথে মেলান যায় না। ঠিক আছে, যেমন ব্যবসায় পরিসংখ্যানে একটা অঙ্ক করতে গিয়ে প্রায় 1 ঘন্টা আধা ঘন্টা লেগে গেছিল আমার গত পরীক্ষায়। তা চিন্তা করলাম যে এরকম হিসাব বিজ্ঞানে যদি অঙ্ক করতে যাই অনেক সময় লাগবে, তখন কিন্তু 3 ঘন্টার মধ্যে আপনি লিখতে পারবেন না। বিষয়গুলোকে আপনাকে যে বইয়ের থেকেই পড়তে হবে তা না, আপনি নিজে ওটাকে ছোট করবেন, ওটাকে আপনি মডিফাই করে সাজাবেন। উত্তর সঠিক হলে আপনি মার্কস পাবেন, এমন কোনো কথা নাই যে বইতে যা আছে লিখতে হবে। কারণ আমরা কিন্তু হায়ার লেভেলের স্টুডেন্ট, আমরা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমরা এমবিএ লেভেলের স্টুডেন্ট। আমরা নিজের মতন করে উত্তর বানাবো, সেটাই সঠিক হবে, সেটাই আমরা লিখবো, সেটাই মার্কস পাবো। ঠিক আছে, এখন আচ্ছা ঠিক আছে, তাহলে আলোচনা শেষ, এবার আমরা পড়াশোনায় চলে যাচ্ছি। দেখেন এখানে 8টা অধ্যায় আছে। একটা জিনিস খুব ইজি, যখন একটা বইয়ে, আমাদের বইয়ে সাধারণত 8, 9, 10, 11, 12, সর্বোচ্চ সেকেন্ড সেমিস্টারে একটা বই আছে 12টা অধ্যায়। এখন বেশিরভাগ 8, 9, 10টা অধ্যায়। তো এখানে যেহেতু উচ্চতর হিসাব বিজ্ঞান 8টা অধ্যায় আছে, আপনার প্রশ্ন, আমাদের প্রশ্ন হয় 8টা দাগ নাম্বার থাকে। ঠিক আছে, 8 সেট প্রশ্ন হয়, তাহলে আপনাকে লিখতে হবে 8-এর মধ্যে 5টা। তাই 8টা অধ্যায়ের থেকেই যদি 8টা প্রশ্ন আসে, তাহলে আপনি খুব ভালো করে যদি প্রথম 5টা পড়েন কমন পাবেন। আপনি যদি চান যে প্রথম 2টা 1, 2 পড়ছি, এরপরে আমি 3, 4 কঠিন লাগে পড়বো না, আমি 7, 8 পড়বো, ঠিক আছে 7, 8 পড়েন, 7, 8 থেকে 1 সেট প্রশ্ন হবেই। যেহেতু 8টা অধ্যায় আছে, 8টা প্রশ্ন হবে, কাজেই এখান থেকে কোনোটার থেকে মিস যাবে না। এটা কিন্তু আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার আমরা প্রথম অধ্যায় থেকে শুরু করব। হিসাব বিজ্ঞান সম্পর্কে প্রাথমিক যে ধারণাটা সেটা আমরা পড়বো। তো অনেকে আমরা এখানে আছি, যেমন আমি কিন্তু হিসাব বিজ্ঞান ব্যাকগ্রাউন্ডের না, আমি হিসাব বিজ্ঞান কখনো পড়ি নেই, ধরি নেই। আমার জীবনে স্বপ্ন ছিল যে অন্যান্য অনেক সাবজেক্ট তো পড়ছি, সায়েন্সের স্টুডেন্ট হিসেবে সায়েন্স সাবজেক্ট পড়ছি, এরপরে সোশ্যাল সায়েন্স থেকে অনার্স মাস্টার্স করছি, সেটা পড়ছি, আবার গণিতে 1 বছর অনার্স পড়ছি, গণিতে পড়ছি, আইসিটি পড়ছি, অনেক কিছু পড়ছি। তাহলে হিসাব বিজ্ঞান জীবনে শিখলাম না। তো আজকে যাক, হিসাব বিজ্ঞান শেখার ধরার সুযোগ তৈরি হয়েছে। হিসাব বিজ্ঞানে কিন্তু আমি খুব ভালো না, আমি যেহেতু হিসাব বিজ্ঞান ব্যাকগ্রাউন্ডের না। আপনারা এখানে অনেকে আছেন, অনেকে হিসাব বিজ্ঞানের ভালো পারেন, ঠিক আছে, তারা সহযোগিতা করবেন, তারা ক্লাস নিবেন প্রয়োজনে। ঠিক আছে, তা আমি যতদূর পারি, যতদূর বুঝি, আপনাদের আমি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবো, এবং সবচেয়ে ইজি ভাবে। মানে আপনাদেরকে আমি ডোন্ট মাইন্ড, কষ্ট নিবেন না, আপনাদেরকে আমি ক্লাস 3, 4 এর ছাত্র মনে করে আমি বোঝাই দিব। কেন? কারণ হচ্ছে যেহেতু আমাকে আপনারা দায়িত্ব দিচ্ছেন, এভাবে বোঝাবো এই কারণে যে অনেক বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন বয়সের মানুষ আছেন, অনেক কর্মব্যস্ত মানুষ আছেন, যারা একসময় খুব ব্রিলিয়ান্ট ছিলেন, কিন্তু এখন তারা ওইভাবে মাথায় ধরাতে পারেন না। তাদের জন্য খুব সহজ সরল ভাবে মুখস্থ করাই দিতে হবে আমাকে, ঠিক আছে, যাতে পরীক্ষায় আমরা লিখতে পারি। তো এই চিন্তা ভাবনা থেকে শুরু। ওকে, তাহলে এবার আমরা প্রথম অধ্যায়ে যাচ্ছি। দেখেন এখানে 10টা প্রশ্ন আছে, আমরা কি 10টাই পড়বো? কেউ ভয় পাবেন না যে প্রত্যেকটা অধ্যায় থেকে যদি 10টা পড়ি তাহলে 8টা অধ্যায় থেকে 80টা প্রশ্ন পড়তে হবে, না 80টা পড়বো না। তবে একটা নোট, যেহেতু এখানে আমাকে নবম ব্যাচের জন্য কিছু প্রশ্ন পড়তে হবে, অষ্টম ব্যাচের জন্য কিছু প্রশ্ন, দশম ব্যাচের জন্য এখান থেকে কিছু প্রশ্ন পড়তে হবে। সব ব্যাচের সবাই তো আর 10টা প্রশ্ন পড়বো না আমরা। আমরা যদি এখান থেকে 5টা পড়ি, নবম ব্যাচের ভাই বোনদের হয়তো অন্য 5টা পড়তে হবে, দশম ব্যাচের হয়তো অন্য 5টা পড়তে হবে। এই জন্য মোটামুটি নোটে 10টা আছে। আর সাজেশন বইয়ের থেকে আপনার ট্রিপল ডাবল অন স্টার করে ওখান থেকে বাছাই করে ফেলবেন। ঠিক আছে, আর যারা হিসাব বিজ্ঞানের অঙ্ক করতে পারবেন না, মেলাতে পারবেন না, তাদের জন্য বলে রাখি, তারা এখানে যে 10টা আছে এখান থেকে সর্বাধিক সংখ্যক প্রশ্ন তারা পড়বেন, তাহলে আপনাদের ওই অঙ্ক বাদ দিয়ে শুধুমাত্র সংজ্ঞা, ব্যাখ্যা, বিশ্লেষণ, থিওরি পড়ে আপনি পরীক্ষায় খুব ভালোভাবে ভালো মার্কস পাবেন। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে যে প্রশ্নটা আছে, দেখেন প্রথমে আমাদের এখানে একটু এলোমেলো আছে। আমাদের প্রথমে পড়া দরকার ছিল যে হিসাব বিজ্ঞান কাকে বলে, ঠিক আছে, কিন্তু এখানে আছে হিসাব বিজ্ঞান আর্থিক এবং অআর্থিক ঘটনা। তাইলে আমরা হিসাব বিজ্ঞান কাকে বলে সেটাই যদি প্রথমে পড়ি, আচ্ছা সিরিয়াল ধরেই পড়ি, আপনারা আশা করি বুঝতে পারবেন। ঠিক আছে, হিসাব বিজ্ঞানে আর্থিক এবং অআর্থিক ঘটনা বলতে কি বুঝেন? হিসাব বিজ্ঞানটা কি? হিসাব বিজ্ঞান হচ্ছে হিসাব কিতাবের যে বিজ্ঞান, এক কথা আপনি বুঝে নেন, আমরা পরবর্তীতে ব্যাখ্যায় আসতেছি। আমরা প্রথম প্রশ্নটা পড়ি। এই প্রশ্নটা বোধহয়, যাই হোক, আমরা সাজেশনটা দেখলে বুঝতে পারবো এই প্রশ্নটা আমার অষ্টম ব্যাচের জন্য ইম্পর্টেন্ট কিনা, নবম ব্যাচের জন্য ইম্পর্টেন্ট কিনা। এটা এখন বলার সময় আসে নাই, এখন হচ্ছে আমাদের সর্বাধিক সংখ্যক প্রশ্ন পড়তে হবে পরীক্ষার আগে। আর সাজেশন বই তৈরি করতেছি, সাজেশন বই তৈরি হয়ে গেলে আমরা বলতে পারবো যে কোনটা অষ্টম ব্যাচের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাই সেইভাবে আমরা পরবর্তীতে রিভাইসের সময় সেটা কাজে লাগাবো। এখন আমরা মোটামুটি সব পড়ে যাই, মৌলিক বিষয়গুলো পড়ে যাই।
হিসাব বিজ্ঞানে আর্থিক এবং অআর্থিক ঘটনা, এটা অষ্টম ব্যাচে যারা আছেন তারাও শিখবেন, নবম দশম ব্যাচে শিখবেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট, সবসময় মাঝে মধ্যে আসে। দেখেন আর্থিক ঘটনাটা কি, আমরা প্রথমে ভূমিকা পড়ি। হিসাব বিজ্ঞান এমন একটি শৃঙ্খলাবদ্ধ প্রক্রিয়া, মানে একটা শাস্ত্র বা একটা বিজ্ঞান। হিসাব বিজ্ঞান একটা নর্মাল 2 আর 2 4, এটা তো হিসাব বিজ্ঞান না, এটা হিসাব বিজ্ঞানের একটা ক্ষুদ্র অংশ। হিসাব বিজ্ঞানটা একটা অবশ্যই একটা শৃঙ্খলাবদ্ধ একটা প্রক্রিয়া, কিছু রুলস ফলো করে, যার মাধ্যমে দেখেন আর্থিক তথ্য সংরক্ষণ করা হয়, বিশ্লেষণ করা হয়, উপস্থাপন করা হয়। হিসাব বিজ্ঞান এমন একটি শৃঙ্খলাবদ্ধ প্রক্রিয়া, ধ্যান করেন, ধ্যান, সবাই ধ্যান করেন, মুখস্থ হয়ে যাবে এখনই, যার মাধ্যমে আর্থিক তথ্য কি করা হয়, সংরক্ষণ করা হয়, বিশ্লেষণ করা হয়, উপস্থাপন করা হয়। হিসাব বিজ্ঞানের অন্তর্ভুক্ত সব তথ্য আর্থিক দৃষ্টিকোণ থেকে বিবেচিত হয়। তাই হিসাব বিজ্ঞানের সব ধরনের ঘটনা দুইটি ভাগে ভাগ করা যায়, একটা হলো আর্থিক আর একটা হলো অআর্থিক। আপনি উপরে যে 3টা বাক্য দিছি, আপনি যদি ধ্যান করে পড়েন তাহলে এই 3টা বাক্যই পরীক্ষার আচ্ছা সময় আপনি ভাই, পাবেন। আলামিন ভাই, জি, আলামিন ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি এটা কি পড়াইতেছেন আপনার নোট থেকে নাকি না বই থেকে? মুজাহিদ ভাই, নো- হ্যাঁ এটা হ্যাঁ, নোট আমি থেকে মুজাহিদ ভাই। পড়াচ্ছি। কেন কেন নোট থেকে আচ্ছা, পড়াচ্ছি শোনেন, বই আমাদের, একটা জিনিস বুঝেন, আমাদের যে স্যাররা, না না না, স্যাররা ব্যাখ্যা কিন্তু দেওয়া আমাদের, লাগবে না, ব্যাখ্যা দেওয়ার দরকার নাই, আমি একটা ব্যাখ্যা বাক্যে দেওয়ার ব্যবসা দরকার দেই, নাই। আমি জি আচ্ছা, একটা বাক্যে ব্যাখ্যা দেই, সেটা হচ্ছে বইয়ের থেকে পড়লে হচ্ছে আমরা লেকচার দিব, লেকচারের এখন আমাদের কোনো দরকার নাই, আমাদের হচ্ছে পরীক্ষার প্রস্তুতি নিতে হবে, কি কি আসবে সেইটা, এই জন্য সরাসরি নোটে হ্যাঁ চলে গেছি। সবাই দেখেন হ্যাঁ, আর্থিক বুঝতে পারছি, বুঝতে পারছি। একটা মানে হয়েছে ভূমিকা কি, দেখেন। আপনি তাহলে নোটের পৃষ্ঠা নাম্বারটা উল্লেখ করবেন যে কোন পৃষ্ঠা থেকে পড়তেছেন, তাহলে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আপনি নোটের সাত যার যার নম্বর কাছে পৃষ্ঠা বের নোট করেন। আছে, হ্যাঁ হ্যাঁ, ওই পৃষ্ঠা নাম, এর জন্যই আমি জিজ্ঞেস করছি আপনি বই থেকে পড়তেছেন না নোট থেকে। আপনি বই, নোট থেকে পড়লে নোটের পৃষ্ঠা নাম্বারটা বলবেন, তাহলে যাদের কাছে নোট আছে তারা ওই পৃষ্ঠাটা উল্টাইয়া পড়লে, দেখলে আর আপনার কথা শুনলে তো তাড়াতাড়ি মুখস্থ হইলো। ঠিক আচ্ছা আছে। আচ্ছা, জি থ্যাংক ইউ, বুঝতে পারছি বুঝতে পারছি, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে 7 নম্বর পৃষ্ঠা, মানে এটা প্রথম পৃষ্ঠা আর কি, এই যে হিসাব বিজ্ঞান নোটের প্রথম পৃষ্ঠা 7। দেখেন, এই আর্থিক এবং আর্থিক ঘটনা বলতে কি বুঝে, এটার ভূমিকাটা কি ছিল। প্রথমে আপনি হিসাব বিজ্ঞানের একটা সংজ্ঞা দিবেন, আমি একটু কলম দিয়ে দেখাই। যারা অষ্টম ব্যাচের আছেন তাদের পরীক্ষা আছে কয় মাস জানেন? অষ্টম ব্যাচের পরীক্ষার আছে সর্বোচ্চ 3 মাস কি 2 মাস। এই যে হিসাব বিজ্ঞানের প্রথম লাইনে আপনি দিলেন, সংজ্ঞা দিলেন, এরপরে হিসাব বিজ্ঞানের সব তথ্য আর্থিক দৃষ্টিকোণ থেকে বিবেচিত হয়, 2টা বাক্য। 3 নম্বর বাক্যে দিলেন যে হিসাব বিজ্ঞানকে আপনি দুভাগে ভাগ করবেন, হিসাব বিজ্ঞানের সব ঘটনাকে, হিসাব বিজ্ঞানকে না, হিসাব বিজ্ঞানের সব ঘটনাকে, একটা হচ্ছে আর্থিক ঘটনা আর একটা হচ্ছে অআর্থিক ঘটনা। তাহলে আমাদের ভূমিকা হয়ে গেল। এবার আমরা আর্থিক ঘটনা কাকে বলে পড়বো, তারপরে পড়বো অআর্থিক ঘটনা। এখন দেখেন, পরীক্ষা প্রস্তুতির জন্য একটা কথা বলে রাখি, এখানে উদাহরণটা পয়েন্ট আকারে ছোট ছোট করে দিলাম, বিশেষত্বটা কেন ছোট ছোট করে দিয়েছি জানেন? এটার কারণটা হচ্ছে, আমরা এইভাবে লিখলে সহজে আমরা মুখস্থ করতে পারি, আর এইভাবে আমরা দ্রুত লিখে শেষ করতে পারবো। আর যদি বড় একটা প্যারাগ্রাফ পড়ি, তাহলে প্যারাগ্রাফের মধ্যে কি আছে কি দিব ভুলে যাব, লিখতে পারবো না। ঠিক আছে, পরীক্ষার খাতায় আপনি মনে রাখবেন যে প্রথমে আর্থিক ঘটনার সংজ্ঞা দিলেন, খুব দ্রুততার সাথে কতগুলো উদাহরণ দিলেন, খুব দ্রুততার সাথে কতগুলো বিশেষত্ব বা বৈশিষ্ট্য দিয়ে দিলেন। যদি বিশেষত্ব দেবার প্রয়োজন না হয় তাহলে এটা কেটে দিবেন, শুধু উদাহরণ এবং সংজ্ঞাটা দিবেন। ঠিক আছে, তাহলে এবার আমরা আর্থিক ঘটনাটা দেখি। দেখেন, আর্থিক ঘটনা বলতে সেই সব লেনদেন বা কার্যাবলীকে বোঝায় যার ফলে প্রতিষ্ঠানের সম্পদ, দায়, আয় বা ব্যয়ের পরিমাণে পরিবর্তন ঘটে। কথাটা বুঝেন, আর্থিক ঘটনা মানে কি, আপনি 2,000 টাকার বিদ্যুৎ বিল দিলেন, তার মানে কি আপনার 2,000 টাকা আপনার কাছ থেকে চলে গেল। এই যে যে দায়, আয়, ব্যয়, সম্পদ বৃদ্ধি কমা বাড়া, এইগুলো কিন্তু আপনার পরিবর্তন হয়। আপনি যে কোনো আর্থিক ঘটনা ঘটালে আপনার কিন্তু আয়, ব্যয়, দায়, সম্পদ এগুলো বাড়বে অথবা কমবে। ঠিক আছে, যার পরিমাপটা কি হবে বলেন তো, টাকা বা আর্থিক এককে করা হবে। এই ধরনের সমস্ত ঘটনাকে আমরা কি করি, খাতায় রেকর্ড করি। যেহেতু এটা অঙ্কে প্রকাশ করা যায়, এটা আর্থিক ঘটনা, আমরা অর্থের এককে লিখি। ঠিক আছে, এই জন্য এই সব ঘটনাকে বলা হয় আর্থিক ঘটনা। ক্লিয়ার? এবার আর্থিক ঘটনার উদাহরণটা আমরা দেখব। পণ্য বিক্রি করে যে টাকাটা পেলেন, এটা একটা আর্থিক ঘটনা। কাঁচামাল কিনলেন, এটা একটা আর্থিক ঘটনা। কর্মচারীদের বেতন দিলেন, আর্থিক ঘটনা। ব্যাংক ঋণ গ্রহণ করলেন, আর্থিক ঘটনা। যন্ত্রপাতি কিনলেন, বিদ্যুৎ বিল দিলেন, সবগুলো কিন্তু আর্থিক ঘটনা। এবার বিশেষত্বটা আমরা পড়ে রাখি, টাকা পয়সার লেনদেনের সাথে সরাসরি সম্পর্কযুক্ত আর্থিক ঘটনাটা।
হিসাব বইতে নথিভুক্ত হয়, হয় কিনা বলেন? হয়। প্রতিষ্ঠানের লাভ ক্ষতির উপর প্রভাব ফেলে কি ফেলে না বলেন? ফেলে। তার মানে আর্থিক ঘটনা বোঝার ক্ষেত্রে আপনার এই তিনটা বিশেষত্বর দিকে নজর দিলে আপনি বুঝতে পারবেন ভালোভাবে। আর উদাহরণ এইগুলো। এখান থেকে আপনাকে তিনটাই দিতে হবে, এই ছয়টাই দিতে হবে তা কিন্তু না। আপনার সময় অনুযায়ী, পরীক্ষার মার্কস অনুযায়ী আপনি কমাবেন। চাইলে আপনি একটা প্যারাগ্রাফের মধ্যে এই পুরো এই আর্থিক ঘটনার সবকিছু আপনি দিয়ে দেন। ওকে, এবার আমরা অআর্থিক ঘটনায় যাই। দেখেন, অআর্থিক ঘটনা হলো এমন কার্যাবলী যা প্রতিষ্ঠানের কার্যক্রমের জন্য খুবই গুরুত্বপূর্ণ হলেও যাকে টাকায় প্রকাশ করা যায় না বা যার কোনো তাৎক্ষণিক আর্থিক প্রভাব নেই। তাৎক্ষণিক কথাটা বুঝলেন? থাকতে পারে, আর্থিক প্রভাব থাকে, তবে তাৎক্ষণিক নেই। তাকে, সেটাই হচ্ছে অআর্থিক ঘটনা যা হিসাব বইতে রেকর্ড করা হয় না। আপনি রেকর্ড করবেন হয়তো অন্য বইতে, কিন্তু হিসাব বইতে আপনি করবেন না। তাইলে আর্থিক ঘটনা এবং অআর্থিক ঘটনা পড়লাম আমরা। এবার আমরা এক্সাম্পল গুলো দেখি। দেখেন, ব্যবস্থাপক পরিবর্তন, একজন ম্যানেজার, একজন আপনার অফিসের কোনো কর্মকর্তা যদি চেঞ্জ হয়ে যায়, নতুন কর্মকর্তা যদি আসেন, তাহলে এটা কি আর্থিক ঘটনা নাকি অআর্থিক ঘটনা? এটা অবশ্যই অআর্থিক ঘটনা। তবে এই ম্যানেজার চেঞ্জ বা অফিসে নতুন কর্মী আসার ফলে এটা কিন্তু আপনার আর্থিক লাভ ক্ষতির উপর প্রভাব ফেলবে, তবে পরোক্ষভাবে, তাৎক্ষণিকভাবে কিন্তু ফেলতেছে না। শ্রমিক ধর্মঘট, কারখানায় অগ্নিকাণ্ড, কর্মচারীর পদোন্নতি, প্রতিষ্ঠানের খ্যাতি বা বৃদ্ধি, ভবিষ্যৎ ব্যবসায়িক চুক্তি নিয়ে যে আলোচনা, এইগুলো কিন্তু টাকার অঙ্কে আপনি দেখাইতে পারতেছেন না তাৎক্ষণিকভাবে। কাজেই এই ঘটনাগুলো অআর্থিক ঘটনা। এবার আমরা যদি বিশেষত্বটা দেখি বা অআর্থিক ঘটনার বৈশিষ্ট্যটা দেখি, তাহলে কি পাবো? দেখেন, টাকায় নির্ধারণযোগ্য নয়, হিসাব বইতে রেকর্ড হয় না, পরোক্ষভাবে ব্যবসায়িক সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে। পরোক্ষভাবে ব্যবসায়িক লাভ ক্ষতিতে প্রভাব ফেলতে পারে, পারে না? পারে, অবশ্যই পারে। তার মানে আমরা আর্থিক এবং অআর্থিক ঘটনাটা কি খুব ক্লিয়ারলি বুঝলাম। ঠিক আছে, আমি একটা প্যারাগ্রাফের মধ্যে না এনে এভাবে ভেঙে চুরে লেখার কারণ হচ্ছে কি, আমরা যাতে বুঝতে পারি বিষয়টা, যাতে বানাই লিখলেও লিখতে পারি। আর যদি কারো সময় থাকে, এই প্রশ্নটা যদি 5 মার্কে আসে, তাহলে আপনি এইভাবে লিখেন, যেভাবে আছে এইভাবে লিখে দেন, 5-এ 5 পেয়ে যাবেন ইনশাল্লাহ। এবার উপসংহারটা দেখি। হিসাব বিজ্ঞানে কেবলমাত্র আর্থিক ঘটনাগুলোই রেকর্ড হয়, হিসাব রেকর্ডে অন্তর্ভুক্ত হয়, কারণ এগুলো টাকায় পরিমাপযোগ্য এবং প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার উপর সরাসরি প্রভাব ফেলে। তবে অআর্থিক ঘটনাগুলো সিদ্ধান্ত গ্রহণ এবং ভবিষ্যৎ পরিকল্পনার জন্য গুরুত্বপূর্ণ হলেও সেগুলো হিসাব বিজ্ঞানের কাঠামোর বাইরে থাকে। আচ্ছা, এই প্রশ্নটা কিন্তু আমরা পড়লাম। এখন অষ্টম ব্যাচের যারা আছেন, তাদের পরীক্ষা 2 মাস পর, তাদের জন্য এটা একটু সার সংক্ষেপ কি আমি বলবো নাকি আমি স্কিপ করে যাব? কেউ একজন বলেন। বলেন বলেন। আচ্ছা, ঠিক আছে। আমি সার সংক্ষেপটা কেন বলতেছি, কারণ আপনার নোটের দিকে তাকান লাগবে। এবার এবার আমার কথাটা শুনেন খালি। এই প্রশ্নটা আসলে আপনি কিভাবে লিখবেন? প্রথমে ভূমিকা দিবেন, যদি আপনার হাতে সময় থাকে। ভূমিকা তো দিবেনই, সময় থাকলে দিবেন, ভালো। ভূমিকায় কি লিখবেন? হিসাব বিজ্ঞানটা কাকে বলে একটা বাক্যে লিখবেন। লেখার পরে হিসাব বিজ্ঞানের অন্তর্ভুক্ত যা কিছু আছে সবকিছু আর্থিক দৃষ্টিকোণ থেকে আপনি দেখেন, সেই কথাটা আপনি লিখবেন। এরপরে তৃতীয় বাক্যে আপনি লিখলেন যে হিসাব বিজ্ঞানের যত ঘটনা, আপনি যেন লিখে দিন না যে হিসাব বিজ্ঞানের প্রকারভেদ দুইটা, আর্থিক এবং আর্থিক। না, হিসাব বিজ্ঞানে যা কিছু ঘটে, 2 আর 2 4, এটা হিসাব বিজ্ঞানে ঘটলো, এটা আর্থিক এবং অআর্থিক দুই ভাবে ভাগ করা যায় ঘটনাগুলোকে। তাহলে আপনি 3টা বাক্য দিয়ে একটা ভূমিকা লিখে দিলেন। দেবার পরে আর্থিক ঘটনা কাকে বলে সেটা লিখলেন। লেখার পরে আপনি এর কিছু এক্সাম্পল দিয়ে দিলেন। আপনার শেষ। এই বিশেষত্ব আপনার দিতে হবে না। যদি আপনি মার্কস বেশি থাকে, আপনার সময় থাকে, তাহলে দিবেন। অআর্থিক ঘটনা কাকে বলে সংজ্ঞাটা দিলেন। দেবার পরে আপনি কিছু এক্সাম্পল দিলেন, 6টা আছে এখানে, আপনি 3টা 4টা দিলেন। দেবার পরে বিশেষত্বটা আপনার দিতে হবে না, যদি আপনার সময় থাকে দিবেন। আর সুন্দর করে একটা উপসংহার দিবেন। ঠিক আছে, তাহলে এই হলো আপনার টোটাল এই প্রশ্নটার কাঠামো। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দ্বিতীয় প্রশ্নটা, আমাদের হাতে সময় আছে প্রায়, আমরা আরো একটা প্রশ্ন পড়তে পারবো। ঠিক আছে, ইনশাআল্লাহ অষ্টম ব্যাচের পরীক্ষা ঘনায় আসলে আমরা আরো সময় বের করব। ঠিক আছে, ইনশাআল্লাহ গ্রুপ স্টাডির মাধ্যমে আপনারা থাকবেন কানেক্টেড। এটার মাধ্যমে আমরা আমাদের কোর্স শেষ করব। মানে আমার যদি কোর্স শেষ হয় অষ্টম ব্যাচের, আমি যদি সব শেষ করতে পারি, আমি যদি প্রশ্ন কমন ফেলাই, তাহলে অষ্টম ব্যাচের যারা আমার সাথে আছেন তাদেরও প্রশ্ন কমন পড়বে, তারাও শেষ করতে পারবেন। ঠিক আছে, ইনশাআল্লাহ। এবার আমরা পড়ি। দেখেন, হিসাব বিজ্ঞানের পরিধি এবং সীমাবদ্ধতা।
এই প্রশ্নটা এখানে 8টা পয়েন্টস আছে। এই পরিধি দেখেন, একটা জিনিস বলি, পরিধি যদি এই প্রশ্ন যদি একসাথে আসে, পরিধি এবং সীমাবদ্ধতা সাধারণত একসাথে আসবে না, যদি আসে, কখনো বোধহয় আসছিল, যদি আসে তাহলে কি আপনি পরিধির 8টা পয়েন্টস দিবেন আর সীমাবদ্ধতার 8টা দিবেন, 8 আর 16টা দিবেন? 16টা কিন্তু দিবেন না। আপনি যদি 8 মার্কে আসে বড় জোর পরিধি 4টা, সীমাবদ্ধতা 4টা, 4 4 8টা। যদি 5-এ আসে পরিধি 3টা, সীমাবদ্ধতা 3টা। এখন কোন 3টা দিবেন এইটা নিয়ে আপনাকে স্টাডি করতে হবে। ইম্পর্টেন্ট 3টা, যে 3টা পুরো হিসাব বিজ্ঞানের পরিধির রিপ্রেজেন্টেটিভ, সেই 3টা দিবেন। সীমাবদ্ধতাকে একবারে বোঝাবে এরকম 3টা পয়েন্টসই আপনি দিবেন। কিন্তু যদি হিসাব বিজ্ঞানের পরিধিটা পৃথকভাবে আসে, 8 মার্কে আসে, তাহলে তো আপনাকে 8টা পয়েন্ট 7টা পয়েন্টস দিতে হবে, তাই না? এই জন্য আমি নোটে কি করছি দেখেন, নোটে আমি হিসাব বিজ্ঞানের পরিধিটাকেই প্রথমে 8টা পয়েন্টে লিখছি, ঠিক আছে? এবং অবশ্যই বইয়ে যে যা আছে বইয়ের থেকেই কিন্তু আমি লিখছি। আপনারা বইয়ে মানে বইয়ের থেকে লিখছি, কিন্তু এখানে পয়েন্টস আকারে। সীমাবদ্ধতাটাকে আমি কিন্তু 6টা পয়েন্টসে লিখছি, ঠিক আছে? এখন আপনি শেখার সময় শেখেন, পরীক্ষার সময় আপনাকে কমাতে হবে, বাড়াতে হবে। আমরা এই প্রশ্নটা পড়ে বোধহয় আমাদের আজকে টাইম হয়ে যাবে, আমরা শেষ করে দেবো। দেখেন, হিসাব বিজ্ঞানের পরিধি, আমি প্রত্যেকটা পয়েন্টস ভিতরে পড়ানোর আগে আমি আপনাদেরকে পয়েন্টস মুখস্থ করাবো এবং নিজের ভাষায় যাতে লিখতে পারেন সেই বিষয়টা, সেই কাজটা করবো। এখন দেখেন, আগে ভূমিকাটা পড়ি। আধুনিক সমাজে হিসাব বিজ্ঞান একটি অপরিহার্য এবং বাস্তবমুখী শৃঙ্খলা, ঠিক আছে? প্রাচীনকাল থেকে মানুষ তার দৈনন্দিন লেনদেনের হিসাব রাখার প্রয়াস চালিয়ে এসেছে। তবে বর্তমান যুগে ব্যক্তি, পরিবার, প্রতিষ্ঠান এবং রাষ্ট্র প্রতিটি স্তরে হিসাব বিজ্ঞানের প্রয়োগ এবং প্রয়োজনীয়তা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। যেখানে অর্থনৈতিক লেনদেন আছে সেখানেই হিসাব বিজ্ঞানের অপরিহার্যতা উপস্থিত। তাই বলা যায় হিসাব বিজ্ঞানের পরিধি ব্যাপক এবং বহুমাত্রিক, ঠিক আছে? তাইলে পরিধির এই ভূমিকাটা আপনারা পড়বেন, এখান থেকে 2টা লাইন, 1টা লাইন যা মনে থাকে লিখবেন। পরিধি মানে কি ভাই? আমরা আগে প্রশ্নটা বুঝবো। পরিধি মানে হচ্ছে হিসাব বিজ্ঞান তার আওতার মধ্যে কোন কোন বিষয়গুলোকে এনেছে, বা হিসাব বিজ্ঞানের ভিতরে কি কি আছে, সেটা হচ্ছে তার পরিধি। এখন আপনি চাইলে এখানের 8টা পয়েন্টস পড়ার পরে আপনি আরো 10টা নিজে বানাতে পারবেন, কিন্তু এই 8টা পয়েন্টস অন্তত বুঝেন। আপনি হিসাব বিজ্ঞানের বড় প্রফেসর হলেও, আপনি বড় অ্যাকাউন্টেন্ট হলেও, আপনি হিসাব লেখার সময় কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন। কারণ আমরা দেখছি অনেক বড় বড় অফিসার, অনেক বড় বড় ব্যবস্থাপক আমাদের সাথে পরীক্ষা দিতে গেছে, তারা কিন্তু লিখতে পারেন নাই। অথচ একজন যে চাকরি করে না, বেকার, সে ভালো লিখে আসছে। যে ব্যবস্থাপক না, ওয়ার্কার, সে ভালো লিখে আসছে, ঠিক আছে? কাজেই ব্যবস্থাপক হলেই আপনি লিখতে পারবেন তা কিন্তু না, আপনাকে পড়তে হবে। দেখেন, হিসাব বিজ্ঞানের পরিধি, প্রথম পরিধি কি বলেন তো? ব্যক্তিগত এবং পারিবারিক জীবন। ভাই, যদি এই প্রশ্নটা আসে, আপনি মনে রাখেন হিসাব বিজ্ঞানকে আপনার ব্যক্তিগত জীবনে নাই, তাইলে আপনি হিসাব বিজ্ঞানের পরিধি আসলে কেন আপনি প্রথমে লিখবেন ব্যবসায়িক জীবন, ব্যবসায়িক প্রতিষ্ঠান? আপনি লিখবেন ব্যক্তিগত পারিবারিক জীবন। এটা আপনার প্রথম পয়েন্টস, কমন পয়েন্টস। 2 নম্বর পয়েন্টসটা কি বলেন তো? আপনার ব্যক্তিগত জীবনের পরে, ঘরের থেকে সকালে বের হওয়ার পরেই আপনার ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছেন, দোকানে যাচ্ছেন, অফিসে যাচ্ছেন, এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান। সরকারি, বেসরকারি যে কোনো প্রতিষ্ঠান কিন্তু টাকা গুনে। কাজেই এই প্রতিষ্ঠানগুলো যদি আর্থিক লেনদেন করে, তাহলে সেটাকে ব্যবসায়িক প্রতিষ্ঠান যদি ধরেন, তাহলে আপনি ঘর থেকে বেরোয় আপনার ব্যক্তিগত জীবনকে ছেড়ে বের হলেই ব্যবসায়িক প্রতিষ্ঠান। তাইলে পরিধির প্রথম পয়েন্টস কি? ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন। পরিধির দ্বিতীয় পয়েন্টস হচ্ছে ব্যবসায়িক প্রতিষ্ঠান। পয়েন্টস মুখস্থ আপনার এখনই হবে, ঠিক আছে? 3 নম্বর হচ্ছে অব্যবসায়িক প্রতিষ্ঠান। আপনি পয়েন্টস পরীক্ষার খাতায় আপনার বেঞ্চে লিখতে হবে না, আপনার নকল করতে হবে না, আপনি মুখস্থ করেন এখনই। 1 নম্বর পয়েন্টস হচ্ছে ব্যক্তিগত পারিবারিক জীবন, 2 নম্বর পয়েন্টস হচ্ছে ব্যবসায়িক প্রতিষ্ঠান, 3 নম্বর পয়েন্টস হচ্ছে অব্যবসায়িক প্রতিষ্ঠান, ঠিক আছে? 4 নম্বর পয়েন্টে যাই আপনি লিখবেন সরকারি প্রতিষ্ঠান। এবার বলেন, আমরা যে 8টা পয়েন্টস পড়বো তার প্রথম 4টা পয়েন্টস কি ছিল? অষ্টম ব্যাচের ভাই বোনরা জোরে জোরে যদি বলতে না চান, অন্তত নিজে নিজে মনে মনে বলেন। প্রথমটা ছিল ব্যক্তিগত পারিবারিক জীবন, 2 নম্বরটা ছিল ব্যবসায়িক জীবন, না ভাই, ব্যবসায়িক প্রতিষ্ঠান, 3 নম্বর ছিল অব্যবসায়িক প্রতিষ্ঠান, 4 নম্বরটা হচ্ছে সরকারি প্রতিষ্ঠান। তাইলে পরিসংখ্যানের হিসাব বিজ্ঞানের পরিধি প্রথমে এই যে 4টা আমি পড়াইলাম, দেখেন 1 2 3 4, এই 4টায় আছে না? এই 4টা পয়েন্টস আপনি পারলেন। ভিতরের পয়েন্টস গুলো আমার এখন পড়া লাগবে? পড়া লাগবে না, আমি একবার পড়বো কিন্তু আমার পড়া লাগবে না। এই 4টা পয়েন্টস আপনার মাথার মধ্যে ঢুকলো মানে আপনি লিখতে পারবেন, যা লিখবেন তাতে মার্কস পাবেন, কিন্তু পয়েন্টস ঠিক থাকলে হলো। পরের 4টা দেখি, দেখেন পেশাজীবীদের ক্ষেত্রে। ভাই, আমরা যারা পেশাজীবী
তাদের ক্ষেত্রে হিসাব বিজ্ঞান দরকার, কিন্তু একজন গৃহিণীর ক্ষেত্রেও দরকার, কিন্তু তার ক্ষেত্রে 2 আর 2 4 এটা হলেই হচ্ছে তার, কিন্তু হিসাব বিজ্ঞানের নানা ফর্মুলা এগুলো কিন্তু তার দরকার না। কাজেই পেশাজীবীদের হিসাব বিজ্ঞান মোটামুটি জানতে হবে। 6 নম্বরে আছে আন্তর্জাতিক ব্যবসা এবং সংস্থা। বলেন, আন্তর্জাতিক ব্যবসা এবং সংস্থা এটার সাথে যদি আপনি ইনভলভ থাকেন তাহলে হিসাব বিজ্ঞান ছাড়া চলবে? আপনি কি হিসাব বিজ্ঞান ছাড়া আপনি নর্মালি যোগ বিয়োগ করে দিলে একটা আন্তর্জাতিক ব্যবসা প্রতিষ্ঠান আপনার হিসাব নিবে না? তার মানে আর পেশাজীবী হতে গেলে আপনি মনে করেন একজন কর উপদেষ্টা বা একজন মনে করেন ডাক্তার, হ্যাঁ, আপনি যদি একবারে নর্মাল হিসাব বিজ্ঞানের রুলস ফলো না করে একটা ফরমাইশ লেটার দিলেন, ঠিক আছে, তাহলে সেটা কি ভালো দেখা যাবে? কাজে আপনাকে ন্যূনতম হিসাব বিজ্ঞানের জ্ঞানটা থাকা চাই। তাই পেশাজীবীদের ক্ষেত্রে যেমন দরকার, আন্তর্জাতিক ব্যবসা সংস্থার ক্ষেত্রে দরকার কর ব্যবস্থাপনা। বলেন, আমরা প্রত্যেকেই কিন্তু কর দেই, আয় কর দিতে হয়, আমাদের জমি ব্যবসা বা বাসার কর দিতে হয়, আমাদের ট্যাক্স দিতে হয় কিন্তু, হ্যাঁ। তাইলে কর ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদেরকে সবাইকে কর সম্পর্কে জানতে হবে, কর ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় জানতে হবে এবং ন্যূনতম হিসাবটা জানতে হবে। কাজেই হিসাব বিজ্ঞানের আর একটা পরিধিভুক্ত অংশ হচ্ছে কর ব্যবস্থাপনা। আর শেষে 8 নম্বরে দেখেন নীতি প্রণয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা। ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন সব ক্ষেত্রে নীতি প্রণয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা আছে। আর এই ভবিষ্যৎ পরিকল্পনার ক্ষেত্রে হিসাব বিজ্ঞান কি ঢুকে পড়ছে না বলেন? তাহলে 8টা পয়েন্টস আপনারা সবাই কেউ নোটের দিকে তাকাবেন না, ঠিক আছে? আমি আপনাদের 8টা পয়েন্টস এখনই মুখস্থ করাবো। দেখেন, 1 নম্বরে কি ছিল? ব্যক্তিগত পারিবারিক জীবন। 2 নম্বরে ছিল ব্যবসায়িক প্রতিষ্ঠান। 3 নম্বরে ছিল অব্যবসায়িক প্রতিষ্ঠান। 4 নম্বরে ছিল সরকারি প্রতিষ্ঠান। এই 4টার মধ্যে মিল আছে না? ব্যবসা, অব্যবসা, সরকারি, 3টাই প্রতিষ্ঠান, আর উপরেটা হচ্ছে আপনার ব্যক্তিগত জীবন মিলে 4টা। পরের 4টা কি ছিল বলেন তো? পেশাজীবীদের ক্ষেত্রে লাগবে, আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লাগবে, করের ক্ষেত্রে লাগবে, আর কি লাগবে? ভবিষ্যৎ পরিকল্পনা নীতির ক্ষেত্রে লাগবে। আপনি কালকে কি বাজার করবেন সেটার জন্য লাগবে, ঠিক আছে? আপনি আগামী বছর জমি কিনবেন, বাড়ি করবেন, সেটার জন্য লাগবে। আপনার ব্যবসা প্রতিষ্ঠান আগামী বছর কি করবে না করবে সেটার জন্য আপনার ব্যবসা প্রতিষ্ঠান হিসাব বিজ্ঞান লাগবে। তার মানে 8টা পয়েন্টস আপনাদের হলো কিনা বলেন? আমাদের এখানে রিদওয়ান ভাই ছিলেন, খুব সুন্দর করে 8টা মুখস্থ বলতেন। তারপরে রাশেদ ভাই ছিলেন, রাশেদ ভাই এখন চুপ হয়ে গেছেন, ঠিক আছে? এই পয়েন্টস গুলো প্রত্যেকের মুখস্থ বলতে হবে। আমার কিন্তু হয়ে গেছে, আমি আপনাদের পড়ালাম মানে কি আমার হয়ে গেছে পড়া। এই প্রশ্নটা ইনশাল্লাহ আমি 8টা পয়েন্টস পরীক্ষা লিখে দেবো। আচ্ছা, এবার আমাদের ভিতরে কি একবার করে পড়ে যাব? ভিতরে বেশি পড়তে হবে না মনে হচ্ছে, থিংস গুলাই মনে থাকলেই হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সাউন্ড খুব কম আসছে নজরুল ভাইয়ের সাউন্ড, আমি একটু সাউন্ডটা বাড়াই দিলাম টেলিগ্রাম থেকে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন হিসাব বিজ্ঞানের পরিধিটা আমরা পরবর্তীতে পড়বো, যেহেতু আমাদের ভিতরে না পড়লেও আমরা যারা এখানে আছি সবাই বুঝে ফেলছি কি আছে ভিতরে, ঠিক আছে? তাহলে আমরা পরবর্তীতে এটা পড়বো, তবে যে প্রশ্নটা পড়া দরকার সেটা আমরা পড়বো, এটা বাদ দিলাম। এবার হিসাব বিজ্ঞানের সীমাবদ্ধতাটা দেখেন। হিসাব বিজ্ঞান কত কত এর গুণগান আমরা উপরে গাইলাম, তাই না, পরিধির ভিতরে। এবার এর কিছু সীমাবদ্ধতা আছে, আমরা সীমাবদ্ধতার ক্ষেত্রে আমরা ভূমিকা কি লিখবো দেখেন। হিসাব বিজ্ঞান আধুনিক প্রতিষ্ঠানের অর্থনৈতিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ হলেও এর কিছু সীমাবদ্ধতা রয়েছে যা হিসাব তথ্যের যথাযথতা এবং কার্যকারিতা প্রভাবিত করতে পারে। গুরুত্বপূর্ণ হলেও কিছু সীমাবদ্ধতা আছে যা কি করতে পারে, আপনার হিসাবের কার্যকারিতার উপর প্রভাব ফেলতে পারে। সীমাবদ্ধতা সম্পর্কে যদি আপনি আমি সচেতন না হই তাহলে কিন্তু হিসাব বিজ্ঞান ব্যবস্থাকে যেমন আমরা উন্নত করতে পারবো না, তেমনি আমাদের হিসাব সংক্রান্ত বিষয়ে ভুল হবে, ত্রুটি থেকে যাবে। নিচে হিসাব বিজ্ঞানের প্রধান সীমাবদ্ধতাগুলো এবার আমরা আলোচনা করব। আচ্ছা দেখেন, হিসাব বিজ্ঞানের সীমাবদ্ধতা, দুতরফা পদ্ধতির অপূর্ণ ব্যবহার। এখন এই দুতরফা পদ্ধতি কি, দাখিলা কি, আপনারা যারা হিসাব বিজ্ঞানে পড়ছেন তারা কিন্তু ভালো বলতে পারবেন, ঠিক আছে? তা যারা মোটামুটি যাদের কাছে শব্দগুলো নতুন মনে হবে তাদের জন্য আমি একটু ব্যাখ্যা করি, তা না হলে পয়েন্টস গুলো তো আমরা বুঝতে পারবো না, ঠিক আছে? এই সীমাবদ্ধতাটা পড়েই আমাদের আজকের স্টাডি শেষ করব। একটু দেখেন, এই টার্ম গুলো আপনাদের জেনে রাখা দরকার। দুতরফা, আমরা তো তরফা বুঝি, দুতরফা কি আমরা এটা বুঝি না, আমরা তো ব্যবহার করি শব্দগুলো।
ঠিক না? আচ্ছা দেখেন, দুতরফা শব্দটি দুটি পক্ষকে বোঝায়, দুটি দিককে বোঝায়, বা আপনি আমি, দুটি পারস্পরিক উপাদান, দুটা পক্ষ, ঠিক আছে, এটাই হচ্ছে দুতরফা। ঠিক আছে। আর দাখিলাটা কি? দুতরফা দাখিলা পদ্ধতিটা কি দেখেন, এখানে হচ্ছে ডাবল এন্ট্রি সিস্টেম। আপনি ডাবল এন্ট্রি দিলেন একটা জিনিস, সেটা হচ্ছে দুতরফা দাখিলা। দেখেন এটা একটু আপনাদের বোঝাই। এটা একটা হিসাব রক্ষণ পদ্ধতি। অ্যাকাউন্টিং যারা করছেন তারা দুতরফা দাখিলায় জাবেদা এগুলো অনেক কিছু জানেন তারা। এখানে প্রতিটি আর্থিক লেনদেনের জন্য আপনি দুইটা দিক রাখবেন, একটা কি ডেবিট আর একটা ক্রেডিট। আর এই ডেবিট এবং ক্রেডিটকে আপনি একসাথে যদি নথিভুক্ত করেন তাহলে সেটা হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। ক্লিয়ার? প্রত্যেকটা লেনদেনের ক্ষেত্রে আপনি কি করবেন, একটা কিন্তু ডেবিট হবে, আর একটা তার বিপরীতে কি হবে, সমান পরিমাণে ক্রেডিট হবে। অর্থাৎ একটা ঋণ হবে আর একটা জমা হবে। ঠিক আছে। একটা ব্যবসা প্রতিষ্ঠান নগদে, আপনাকে একটা এক্সাম্পল দেয়, যদি 50,000 টাকা মূল্যের ফার্নিচার একটা ব্যবসা প্রতিষ্ঠান ক্রয় করে, তাহলে এই লেনদেনটা হিসাবে লিখতে হবে না? লিখতে হবে। লিখতে হলে আপনি লিখবেন যে ফার্নিচার অ্যাকাউন্টিং এ আপনি লিখলেন যে কি কি সম্পদ আপনি ফার্নিচার ক্রয় করলেন, সেখানে আপনি সম্পদ হিসাবে লিখলেন এটা ডেবিট 50,000 টাকা। আবার ক্যাশ অ্যাকাউন্টের ক্ষেত্রে কি হলো, এটা ক্রেডিট হয়ে গেল। আপনার সম্পদ হিসাবে 50,000 টাকা বাড়লো, ফার্নিচার কিনলেন, আর ক্যাশ অ্যাকাউন্ট থেকে একবারে আপনার ব্যালেন্স থেকে এটা কি চলে গেল না, কিনলেন যখন ক্রেডিট 50,000 হয়ে গেল। তার মানে সম্পদ ফার্নিচার বাড়লো আর নগদটা কি হয়ে গেল, কমে গেল। এখন এই কমা এবং বাড়া, ক্রেডিট এবং ডেবিট, এই দুটাকে যদি আপনি একসাথে এন্ট্রি দেন তাহলে সেটা হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা এই 1 নম্বরটা এবার পড়ি। দেখেন, দুতরফা দাখিলা হিসাব পদ্ধতি সর্বজন স্বীকৃত হলো অনেক ছোট এবং মাঝারি প্রতিষ্ঠান এখনো এটি সঠিকভাবে অনুসরণ করে না। আপনার আচ্ছা বলেন তো, আহ, মানে আপনার শহরের সবচেয়ে বড় যে মুদির দোকানটা আছে মেইন সেন্টারে, সেটাও কিন্তু এই দুতরফা দাখিলা পদ্ধতি ব্যবহার করে না। তার মানে হিসাব বিজ্ঞানের নিখুঁত ব্যবহার ওই প্রতিষ্ঠানেও নাই। এটা কিন্তু একটা কি সীমাবদ্ধতা। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছিল? আলামিন ভাই, নেটওয়ার্ক কি আমাদের সমস্যা না আপনার সমস্যা? বুঝতেছি না মানে আপনাদের সমস্যা, কথাগুলো। নেটওয়ার্ক ক্লিয়ার? হ্যাঁ, ওই আলামিন ভাই কি হয়েছে? আচ্ছা, সরি, আমার কথা কি এখন শোনা যাচ্ছে? হ্যাঁ আলামিন ভাই ক্লিয়ার। এতক্ষণ শুনতে পাই না, এখন শুনতে পাইতেছি। আচ্ছা, দুতরফা দাখিলা পদ্ধতির কথা বললাম, ওই পর্যন্ত কি শোনা গেছিল? শোনা গেছিল কিন্তু একটু ঠেকে ঠেকে আসছিল আর কি। আচ্ছা, দুতরফা দাখিলা পদ্ধতি এটা বলছিলাম বোধহয়, তারপর থেকে ডিসকানেক্টেড হয়ে গেছি। আচ্ছা যাই হোক, দেখেন, দুতরফা দাখিলা হিসাব পদ্ধতি সর্বজন স্বীকৃত হলেও অনেক ছোট এবং মাঝারি প্রতিষ্ঠান এটা অনুসরণ করে না এখনো। যদি না করে তখন এটা কি একটা সীমাবদ্ধতা আমাদের। তাই দুতরফা পদ্ধতিটা কি সেটা আপনাকে জানতে হবে, সেটা অলরেডি বলে ফেলছি বোধহয়, যদি আপনারা শুনে না থাকেন তাহলে আবার বলবো। ঠিক আছে, তাহলে 1 নাম্বারটা বুঝতে পারছেন আপনারা সবাই? এবার দেখেন 2 নাম্বার, ডুপ্লিকেট বা দ্বৈত হিসাব এটা কি। আমরা অনেক সময় যখন এন্ট্রি দেই হিসাব কিতাব, তখন আমরা কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে আপনি কলম 5 টাকা দিয়ে কিনছেন, এই কলমের কথাটাই আপনি 2 বার লিখে ফেলছেন, তখন কি ডুপ্লিকেট করলেন না, দ্বৈত হিসাব হয়ে গেল। তখন কি হবে, আবার অনেক সময় আমরা কি করি, মানে লোক দেখানোর জন্য বা ফাঁকি দেবার জন্য আমরা আমরা একটা 10টা কলম কিনছেন, 5টা কলম লিখছেন আর 5টা লেখেন নাই। অনেক সময় আপনি কিনছেন 5টা লিখছেন 10টা, বেশি খরচ দেখানোর জন্য। তাহলে এই যে একটা সমস্যা, এটা কিন্তু অর্থনীতিতে থেকেই গেছে। বিভিন্ন প্রতিষ্ঠান এই সমস্যা কিন্তু সৃষ্টি করে, জেনে হোক বুঝে হোক। তার মানে হিসাব বিজ্ঞানের সীমাবদ্ধতাটা 1 নম্বরে হচ্ছে দুতরফা পদ্ধতির অপূর্ণ ব্যবহার, 2 নাম্বারটা হচ্ছে ডুপ্লিকেট বা দ্বৈত হিসাব তৈরি। এই দুটো আপনাদের একটু বোঝাই। দুতরফা পদ্ধতি সব প্রতিষ্ঠান ব্যবহার করে না, এটা একটা সমস্যা।
আর ডুপ্লিকেট বা দ্বৈত হিসাব তৈরি, এটা জেনে হোক বুঝে হোক অনেক সময় ডুপ্লিকেট হিসাব চলে আসে, এটা একটা সমস্যা। তার মানে আপনার যদি হিসাব বিজ্ঞানের সীমাবদ্ধতা আসে, তাহলে আপনি প্রথমে দুতরফা দাখিলা পদ্ধতি ব্যবহার করা হয় না অনেক প্রতিষ্ঠানে, এই কথাটা লিখবেন। দ্বিতীয় নম্বরে আপনি লিখবেন যে হিসাব করতে গিয়ে ডুপ্লিকেট বা দ্বৈত হিসাব হয়ে যায় অনেক সময়, এটা একটা সমস্যা। তাহলে 1 আর এবং 2 সমস্যা, এটা পরীক্ষায় মিস করবেন না কেউ। এবার 3 নাম্বার দেখেন, হিসাব বিজ্ঞানের বড় একটা সমস্যা কি জানেন? মুদ্রার যে ক্রয় ক্ষমতা থাকে, যেমন কখনো মুদ্রাস্ফীতি হয়, কখনো মুদ্রা সংকোচন হয়, ঠিক আছে, কখনো মুদ্রা দিয়ে অনেক কেনা যায়, কখনো মুদ্রা দিয়ে কম কেনা যায়। এই যে আমাদের যে অর্থনৈতিক যে অবস্থা, মুদ্রার ক্রয় ক্ষমতা সংকোচন বা মুদ্রাস্ফীতি বা প্রসারণ, হ্যাঁ, এইটা বিবেচনা অনেক ক্ষেত্রে অনেক সময় অনেক প্রতিষ্ঠান করে না। যেমন করে না মানে দেখেন, এর ভিতরে একটু পড়ি তাহলে বুঝতে পারবেন। হিসাব বিজ্ঞানে বিভিন্ন সম্পদ বা দায় দাপ্তরিক মূল্যে রেকর্ড করা হয়। দাপ্তরিক মূল্যটা কি আপনারা কি বুঝতে পারছেন? আমি সবার সহজ হবার জন্য আমি একটু বোঝাই। দেখেন, দাপ্তরিক মূল্যটা হচ্ছে, ধরেন একই প্রতি একটা প্রোডাক্ট, একটা চেয়ার ধরেন আপনার বাজার মূল্য হচ্ছে 4500 টাকা, কিন্তু আপনার প্রতিষ্ঠান ওইটা কিনতেছে 4300 টাকা দিয়ে। এটা হচ্ছে দাপ্তরিক মূল্য, যেটা দিয়ে আমি কিন্তু কিনবো না, ইন্ডিভিজুয়ালি ব্যক্তি পর্যায়ে আমাকে দিবেন, আমি কিনবো না, আপনি কিনতেছেন 4300, তাহলে 4300 টাকা হচ্ছে দাপ্তরিক মূল্য। এখন আপনি যদি মুদ্রা সংকোচনের অথবা মুদ্রাস্ফীতি, এই দুইটা মুহূর্ত আপনার প্রতিষ্ঠানের বা রাষ্ট্রের, এই দুইটা বিবেচনা না করে আপনি যদি ওই দাপ্তরিক মূল্য দিয়ে যেটা কিনেন বা যেটা আপনার খরচ হয়, যেটা আপনি খরচ করেন, সেটা যদি আপনি করেই যান, তাহলে কি হবে? তাহলে একটা সমস্যা আমাদের হলো না? আমরা মুদ্রার ক্রয় ক্ষমতা বিবেচনা না করে আমরা কি করলাম? দাপ্তরিক মূল্যে আমরা রেকর্ড করলাম কোথায়? হিসাবে। হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে, হ্যাঁ, দাপ্তরিক মূল্যটা রেকর্ড করলাম, তার মানে মুদ্রাস্ফীতি ও মুদ্রা সংকোচনের প্রভাবকে আমি উপেক্ষা করলাম। এই যে আর্থিক অবস্থা নির্ধারণ করা প্রতিষ্ঠানের ক্রয় ক্ষমতা বিবেচনা না করে বা মুদ্রাস্ফীতি মুদ্রা সংকোচনকে বিবেচনা না করে, এটা একটা হিসাব বিজ্ঞানের একটা বড় সমস্যা। আচ্ছা, এবার বলেন 3 পর্যন্ত কে বুঝেন নাই? আমি আরো সহজ করে বুঝাই দেবো, আপনার এখনই মুখস্থ হয়ে যাবে, আপনার আমার সবার মুখস্থ হয়ে যাবে। 3 পর্যন্ত কি আবার পড়বো নাকি চলবে? হ্যাঁ আলামিন ভাই, আরো সামনের দিকে যাই। ওকে, স্থায়ী সম্পত্তি প্রতিস্থাপনে অসুবিধা। আচ্ছা, স্থায়ী সম্পত্তিটা কি আমি একটু বোঝাই। সেটা হচ্ছে একটা মনে করেন আপনার অফিসের জায়গাটা, সেটা স্থায়ী সম্পত্তি, কিন্তু বিল্ডিংটা কিন্তু স্থায়ী সম্পত্তি, কিন্তু কখনো কখনো না। একটা কম্পিউটার কিনলেন, সেটা কিন্তু স্থায়ী সম্পত্তি হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন না, সেটা কিন্তু একদিন নষ্ট হয়ে যাবে। তো এই যে স্থায়ী সম্পত্তি হিসাবে আপনি যা কিছু প্রতিস্থাপন করতে চান, যা কিছু স্থাপন করতে চান, সেটা কিন্তু সম্ভব হয় না, কারণ স্থায়ী বলতে কিছু নাই। একটা বিল্ডিং স্থায়ী হলো, একটা ভূমি স্থায়ী হলো, একটা কম্পিউটার কিন্তু স্থায়ী না, প্রতিষ্ঠানে অনেক সম্পদ কিন্তু স্থায়ী না। কাজেই সেই স্থায়ী সম্পদ কিভাবে আপনি অ্যাকাউন্টিং এর মধ্যে আনবেন, সেটা কিন্তু একটা হিসাব বিজ্ঞানের বড় সমস্যা। হিসাব বিজ্ঞানে অবচয় হিসাব, অবচয় হিসাবটা কি আমরা এখন অবচয় হিসাবটা একটু বুঝি, তা না হলে অবচয় শব্দটা যদি না বুঝি তাহলে কিন্তু আমরা প্রশ্নটা বুঝতে পারবো না। এবার দেখেন অবচয়টা কি। অবচয়, অপচয় না কিন্তু অবচয়, এটা কি দেখেন, আমি এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরেন আপনি 50,000 টাকা দিয়ে একটা কম্পিউটার কিনছেন, এই কম্পিউটারটা আপনি সর্বোচ্চ 5 বছর ইউজ করতে পারবেন, এবং 5 বছর পরে এই কম্পিউটারটা আপনি বেচতে পারবেন মাত্র 5,000 টাকায়, ঠিক আছে? তাহলে 5,000 টাকা যদি আপনি শেষে বেচতে পারেন, বা শেষ পর্যন্ত আপনার হার্ডওয়্যার গুলো যদি 5,000 টাকা মূল্যমানের থাকে, আপনি জানতেছেন 5 বছর পরে এটা 50,000 5,000 হয়ে যাবে, তাহলে আপনার অবচয় মূল্যটা কি? এখানে 50,000 থেকে এই 5,000টা বাদ দেন, কত টাকা থাকে? 45,000। তাহলে এই 45,000 টাকা হচ্ছে আপনার অবচয় মূল্য, অবচয়যোগ্য মূল্য। ক্লিয়ার? বুঝতে পারছেন অবচয়টা কি? আর আপনি যদি বছরের হিসাবে অবচয় ধরেন, তাহলে আপনাকে কয় বছর বলছিলাম? 5 বছর পরে 5,000 টাকা থাকবে কম্পিউটারের মূল্যটা। তাহলে যে 45,000 টাকা আপনি মাঝে শেষ করে ফেললেন, হাওয়া হয়ে গেল, ইউজ করে শেষ করে ফেললেন, এই 45 হচ্ছে আপনার পুরো অবচয় যোগ্য মূল্যটা। আর এটাকে যদি আপনি 5 দিয়ে ভাগ দেন, যা থাকবে 9 হয়, এই 9টা হচ্ছে প্রতি বছর টাকার হিসাবে অবচয়। তাহলে আমরা অবচয়টা বুঝতে পারলাম। এবার দেখেন, হিসাব বিজ্ঞানে অবচয় হিসাব নির্দিষ্ট হারে গণনা করা হলো
ভবিষ্যতে একই সম্পত্তি নতুন করে কিনতে গেলে সেই অবচয় তহবিল অনেক সময় পর্যাপ্ত হয় না। ভালো করে বুঝেন ভাই, একটা কম্পিউটার কিনলেন, 5 বছর পরে কম্পিউটারটার মূল্য 5,000 টাকা আছে, 45,000 টাকা অবচয় হয়ে গেছে। এখন 5,000 টাকা দিয়ে কি আবার নতুন করে একটা কম্পিউটার কিনতে পারবেন? পারবেন না। কারণ হচ্ছে কি, ওই জমির দাম, কম্পিউটারের দাম আরো বেড়ে গেছে, 5,000 টাকায় পারতেছেন না। তার মানে 50,000 টাকা 5,000 টাকা হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু আপনি বাজারের দাম যে আরো বাড়তে পারে, অবচয় তহবিলে যেটা আপনার আছে সেটা দিয়ে যদি আপনি চিন্তা করেন একটা কম্পিউটার কিনবেন, আবার ওই কম্পিউটারটা কি আপনি নতুন করে আবার ওটা দিয়ে আপনি নতুন কম্পিউটার স্থাপন করবেন, সেটা কিন্তু সম্ভব হবে না। কাজেই ওই অবচয় মূল্য দিয়ে যদি আপনি কোনো পূর্বানুমান করেন যে অবচয় হিসাবে যা থাকবে তাই দিয়ে আমি একটা কিছু করব, তাহলে কিন্তু এটা কম্পিউটার দিয়ে বোঝালাম, কিন্তু অনেক বড় প্রতিষ্ঠানে অনেক বড় হিসাব নিকাশ অবচয় দিয়ে কিন্তু হিসাব বিজ্ঞান সমস্যা তৈরি করে ফেলে। কাজেই হিসাব বিজ্ঞানের আরো একটি সীমাবদ্ধতাটা হচ্ছে স্থায়ী সম্পত্তি প্রতিস্থাপন বিষয়ক সীমাবদ্ধতা। তাইলে 1 থেকে 4 পর্যন্ত কে কে এখনই লিখতে পারবেন? অন্তত একজন বলেন যে ভাই পারবো। আমি পারবো, আমার সাথে কে আছেন ইনশাআল্লাহ বলেন। পারবো, ইনশাআল্লাহ পারবো। ইনশাআল্লাহ, থ্যাংক ইউ। কে বলছেন? নজরুল ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা, আর এখানে নবম ব্যাচের, দশম ব্যাচের অনেকে দেখতেছি, বিশেষ করে নবম ব্যাচের, দশম ব্যাচের সবার সাথে পরিচয় হয়ে ওঠে নাই। নবম ব্যাচের যেমন রাশেদ ভাই আমাদের অষ্টম ব্যাচের সাথে ফার্স্ট সেমিস্টারে ক্লাস করে উনি বই শেষ করে ফেলছে আরো 2 মাস আগে। আর উনি বলছে কালকে আমাকে, 2 দিন আগে, যে আমি আপনাদের সাথে এই সেকেন্ড সেমিস্টারে ক্লাস করে আমি সেকেন্ড সেমিস্টারে শেষ করে ফেলবো। মানে ওনার ভিতরে যে উৎসাহ উদ্দীপনা, মানে সেটা দেখে সত্যি মানে ভালো লাগে আর কি। আচ্ছা, এবার আমরা তাহলে 4টা কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা আর 2টা আছে, দেখেন। বৈশ্বিক বিধি এবং মানে বৈচিত্র্য। হিসাব বিজ্ঞানের যতই ইন্টারন্যাশনাল রুলস রেগুলেশন থাকুক না কেন, বৈশ্বিক বিধি এবং মানে কিছুটা বৈচিত্র্য এবং পার্থক্য তফাৎ থাকতেই পারে। পৃথিবীর বিভিন্ন দেশে যে আইনি কাঠামো আছে এটা তো আলাদা, কর কাঠামো, হিসাব মান এক না, কিন্তু যদিও কিছু কিছু ক্ষেত্রে মিল আছে, তারপরেও কিন্তু এক না। হিসাব বিজ্ঞানের আন্তর্জাতিক মানদণ্ড আছে, ঠিক আছে। ফলে কি হয়, তারপরেও কিন্তু মান এক না, আইন কাঠামো, কর কাঠামোর কারণে। ফলে কি হয় দেখেন, আর্থিক লেনদেনের বিভিন্ন দেশে বিভিন্ন ভাবে উপস্থাপিত হতে পারে, যা হিসাব বিজ্ঞানের আন্তর্জাতিক তুলনামূলক বিশ্লেষণকে কি করবে, আপনি আমার দেশের হিসাব বিজ্ঞানের, আপনার ব্যবসা প্রতি হিসাব বিজ্ঞানের, অন্য একটা দেশের ব্যবসা হিসাব বিজ্ঞানের তুলনা করতে যান, কিছু না কিছু আপনি পার্থক্য তফাৎ পাবেন। তাহলে এটা কি হিসাব বিজ্ঞানের একটা সমস্যা না? ঠিক আছে, সমস্যা। আচ্ছা, বৈশ্বিক বিধি এবং মানে বৈচিত্র্য থাকার কারণে এই সমস্যাটা হচ্ছে, এটা গেল। তাহলে এবার 6 নাম্বারটা কি আছে দেখেন, লাস্ট দেখেন। অগ্রিম অর্থের সঠিক সমন্বয়ের সমস্যা। একটি নির্দিষ্ট হিসাব বছর শেষে অনেক সময় অগ্রিম প্রদত্ত বা প্রাপ্ত অর্থের সঠিক সমন্বয় হয় না। সঠিক সমন্বয় কি হয়? হয় না। মানে সাধারণত আপনি করার চেষ্টা করবেন, বাজেটের ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের এটা করা হয়, সমন্বয় করা হয়, কিন্তু অনেক সময় কি হয়, অগ্রিম প্রদত্ত বা প্রাপ্ত অর্থের সঠিক সমন্বয় করা যায় না। ফলে প্রতিষ্ঠানের প্রকৃত আর্থিক চিত্র হিসাব বিবরণীতে প্রতিফলিত হয় না, যা সিদ্ধান্ত গ্রহণে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। ঠিক আছে, 6 নাম্বারটা গেল। এবার উপসংহার, আপনি নিজের মতন করে উপসংহার লিখেন। উল্লেখিত সীমাবদ্ধতা আপনি অবশ্যই দেখেন, একটা জিনিস আপনাদের ধরাই দেই, সেটা হচ্ছে আপনি যখন একটা নেগেটিভ কোনো বিষয়, যেমন হিসাব বিজ্ঞানের সীমাবদ্ধতা, আমরা নেগেটিভ পড়তেছি না, নেগেটিভ লেখার ক্ষেত্রে আপনি লিখবেন এইভাবে যে হিসাব বিজ্ঞানের আধুনিক অর্থনীতিতে ব্যবস্থা অবিচ্ছেদ্য অংশ, সর্বজন স্বীকৃত ব্যবস্থাপনার একটা নাম, কিন্তু তারপরেও কিছু কিছু ভুল আছে। এই ভুলগুলো যদি আমরা দূর করতে পারি, পেশাদারিত্ব বজায় রেখে, আইন, নীতি, প্রযুক্তির সহায়তা নিয়ে, ঠিক আছে, তাহলে আমরা হিসাব বিজ্ঞানের কার্যকারিতা বাড়াতে পারবো। আর এর জন্য আমাদের সতর্ক হতে হবে, দায়িত্বশীলতা নিয়ে কাজ করতে হবে। মানে এইভাবে এই নেগেটিভ বিষয়টাকে কিভাবে পজিটিভ ভাবে উপস্থাপন করতে পারবেন আপনি, উপসংহারে কিন্তু সেই কথাগুলোই লিখবেন। উপসংহার মানে আমরা যদি ভেবে থাকি যে উপসংহার মানে হচ্ছে যা মনে চায় 2 লাইন লিখে দিলে হয়ে যাবে, তাহলে তো ভালো মার্কস পাবেন না। ঠিক আছে, উপসংহার মানে হচ্ছে পুরো কথাটার আপনি একটা সার সংক্ষেপ লিখবেন, এই কথাটা যেন ওইরকম সম্পন্ন হয়। আর ভূমিকাটা যেন ওই ভূমিকা মানে কি, সূচনা বক্তব্যটা যেন ওই মানে হয়, 2টা লাইন লেখেন যেন ভূমিকার মতনই হয়। ঠিক আছে, এটাই আর কি। তাহলে আজকে আমরা হিসাব বিজ্ঞানের 2টা প্রশ্ন পড়লাম। এই 2টা প্রশ্নই কিন্তু আমাদের 3টা পড়ছি, কিন্তু দেখেন আর্থিক আর্থিক ঘটনা, পরিধি পড়ছি, সীমাবদ্ধতা পড়ছি, 1 এবং 2 পড়ছি, কিন্তু প্রকারান্তরে 3টা হয়েছে। ঠিক আছে, পরের প্রশ্নগুলো আরো ইন্টারেস্টিং, ইনশাল্লাহ আমরা এগুলো পড়বো। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত। পরের যে 6টা হেডিংস পড়লাম, এটা আওতা না? প্রথমটা পড়ছি হচ্ছে
হিসাব বিজ্ঞানের পরিধি, আর পরেরটা পড়ছে পরি- সীমাবদ্ধতা। পরিধি আর সীমাবদ্ধতা। আচ্ছা, পরিধি আর সীমাবদ্ধতা কি কাছাকাছি না? মানে একই বোঝায় না? না না না, পরিধি এবং সীমাবদ্ধতাটা অনেক তফাৎ, আকাশ পাতাল ব্যবধান। কি কারণে আমি একটু বলি। পরিধিটা আমরা এই জিনিসগুলো একটু মাথায় বুঝতে পারলে আমাদের পরীক্ষা লিখতে সুবিধা হবে। পরিধিটা হচ্ছে যেমন আপনার প্রতিষ্ঠান মনে করেন আহ কি করতে পারে, পোশাক উৎপাদন করে, তাহলে তার পরিধি হচ্ছে সে পোশাক খাতের পোশাক উৎপাদন করবে, আমদানি রপ্তানি করবে, সুতা তৈরি করবে, বিভিন্ন এর সাথে রিলেটেড যে বিষয়গুলো আছে আপনারা বলতে পারবেন সেগুলো করবে। তার পরিধি এইটা, সে তো আর ওষুধ তৈরি করবে না। তাহলে ওষুধের ভিতরে তার যাবার উপায় নাই, সে ওষুধ শিল্পের মধ্যে যেতে পারবে না, এটা তার পরিধি না। কাজেই পরিধিটা হচ্ছে হিসাব বিজ্ঞান কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করে সেটা তার পরিধি। ঠিক আছে, আচ্ছা। আর সীমাবদ্ধতাটা হচ্ছে হিসাব বিজ্ঞান তার কি কি সমস্যা আছে, যেমন প্রত্যেকটা জিনিসেরই কিছু না কিছু সমস্যা আছে। একটা কম্পিউটারও সবকিছু পারে না, ঠিক আছে, তারও সীমাবদ্ধতা আছে। তাই হিসাব বিজ্ঞানও অনেক সীমাবদ্ধতা নিয়ে চলে। হিসাব বিজ্ঞানের সমস্যাগুলো কি কি, হিসাব বিজ্ঞান কি কি পারে না, সেটা হচ্ছে সীমাবদ্ধতা, আমরা সেটা বললাম। ঠিক আছে, এটাই আর কি। তো ঠিক আছে, রাত অনেক হয়েছে। থ্যাংক ইউ সবাইকে। অষ্টম নবম দশম ব্যাচের যে ভাই বোনেরা সবাই ছিলেন, রুম্মান আপা থ্যাংক ইউ, রাশেদ ভাই, অঙ্ক শুরু করবে কবে ভাই? মামুন ভাই থ্যাংক ইউ, মামুন ভাইয়ের সাথে কথা হয়েছে সকালে। মুরাদ ভাই থ্যাংক ইউ, খোরশেদ ভাই অনেক ধন্যবাদ ভাই আসছেন। রাশেদ ভাই মনে হয় ব্যস্ত। আচ্ছা বলেন, আমিনুল ভাই বলেন। ভাই অঙ্ক শুরু করবেন কবে? বুঝিনি ভাই। হ্যালো ভাই, কি বলেন? অঙ্ক শুরু করবেন কবে হিসাব বিজ্ঞানের? সিরিয়াল অনুযায়ী আসবে, অঙ্ক আসবে সিরিয়াল ও অনুযায়ী আচ্ছা আচ্ছা হইলে আচ্ছা ভালো আচ্ছা, হয়। অঙ্ক করবো। হ্যাঁ শোনেন, শোনেন, আমি একটা কথা বলি। হিসাব বিজ্ঞানের অঙ্ক সিরিয়াল অনুযায়ী আসবে, হ্যাঁ রাইট। এখন ওই যে থিওরি না পড়ে তো অঙ্কে যাওয়া যাবে না, এক নাম্বার কথা। ঠিক আছে, আর অঙ্ক করলে আপনি অ্যান্সার করতে পারবেন, পাস করতে পারবেন অঙ্ক দিয়ে শুধু। আপনাকে দুটাই ফলো করতে হবে। ঠিক আছে, আর থিওরি বেশি আসে। আমাদের ব্যবসায় পরিসংখ্যান ফার্স্ট সেমিস্টারে থিওরি বেশি আসে, অঙ্ক কম। এই অ্যাকাউন্টিং এ থিওরি বেশি আসে, অঙ্ক কম। কাজেই শুধু অঙ্ক দিয়ে হবে না, থিওরি পড়লেই বেশি মার্কস পাবেন, পাশাপাশি আমাদের অঙ্ক করলে ফুল অ্যান্সার করতে পারবেন। আমাদের হ্যান্ড নোট সাজেশন কবে তৈরি করবেন ভাই ফাইনালি? এই যে ব্যবসায় পরিসংখ্যানটা রেডি হয়েছে, কালকে রেডি শেষ করলাম, 2 মাস ধরে শেষ করলাম। আর এই ব্যবসায়ী পরিসংখ্যান নোট আর কার্য ব্যবস্থাপনার বই তো নাই, ওপেন ইউনিভার্সিটি বই দেবে না, ওইটা তো নাই। তো ওইটার নোটটা তৈরি করতেছি, ওটাও প্রায় শেষের পথে। এই দুইটা আগে রেডি হয়েছে ভাই, এই দুটো আমরা শেষ করি, বাকিগুলো করতেছি, বাকিগুলো করতেছি। আর সাজেশনটা হয়ে গেছে, সাজেশনটা শুধুমাত্র একটু আবার চোখ বোলাই দেখতে হবে, মানে ট্রিপল স্টার ডাবল স্টার মার্কিংটা এটা একটু দেখতে হবে, এটা দেখলে সাজেশনটা দিতে পারবো। ভাই যে ঠিক আছে, কয়টা আমরা ওই হয়েছে ওই কয়টা সাজেশনটা। আমাকে কুরিয়ার করে দিয়েন ভাই। আচ্ছা, একটা হয়েছে, আর একটা 2-3 দিন লাগবে শেষ করতে, যে- দুইটা হয়েছে যে- মোটামুটি বলা যায়। যেটা ওইটাই হয়েছে শেষ ওইটাই করেন, দিয়েন ভাই। সমস্যা নেই। শেষ আচ্ছা ঠিক করে আছে, পরে যেটা হয়েছে সেটা ঠিক আছে, দিয়ে দেবো। ওকে ঠিক আমিনুল ভাই, আছে ঠিক আছে। ভাইয়া, নজরুল ভাই, আলামিন হ্যাঁ ভাই, ঠিক যদি আছে, মানে আজকে যদি ক্লাস শেষ হয় তাহলে এখন আমি লিভ নিলাম, হ্যাঁ? কালকে হ্যাঁ আবার হ্যাঁ হ্যাঁ, শেষ হয়ে ইনশাআল্লাহ গেছে। বা এরপরে ওকে ওকে, জি, হ্যাঁ এখনই আমরা আসসালামু রেখে দিব। আলাইকুম। ঠিক আছে, লিখবেন। ওয়ালাইকুম আসসালাম। ওকে, ঠিক আছে, তাহলে সবাইকে আল্লাহ ভালো রাখুক, সবাই সবার জন্য দোয়া করি। ঠিক আছে, আপনাদের যে কোনো প্রশ্ন, বিগত বছরের প্রশ্ন থেকে শুরু করে যে কোনো প্রশ্নের উত্তর, যে কোনো বিষয়ে যদি সহজ সরল ভাবে ব্যাখ্যা বিশ্লেষণ লাগে, আমার আর্কাইভ থেকে, আমার যেহেতু নোট টোট এগুলো করা, আপনারা চাইবেন আমি দিয়ে দেবো। ঠিক আছে, ইন্ডিভিজুয়ালি আমাকে যে কোনো প্রয়োজনে মেসেজ দিবেন পড়াশোনা সংক্রান্ত বিষয়ে। ঠিক আছে, ওকে তাহলে ভাই, রেখে দিচ্ছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম।